শুভ সকাল। রাজশাহী কলেজের অনলাইন ক্লাসের সকালের অধিবেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি অনুতোষ কুমার প্রামাণিক, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমি উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ফিন্যান্স, ব্যাংকিং এবং বীমা প্রথম পত্রের উপর ক্লাস নিয়ে থাকি। আজকে আমরা ফিন্যান্স, ব্যাংকিং এবং বীমা বিষয়ের চতুর্থ অধ্যায় আর্থিক বিশ্লেষণের উপর তৃতীয় ক্লাসটি নেব। সুপ্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে দেখো আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই ক্লাসটা খুব দ্রুত আমি গিয়েছিলাম। সেই ক্লাসটি আবারও আমি একটু রিক্যাপ করে নিচ্ছি। দেখো, লাস্ট ক্লাসে আমি নগদ প্রবাহ এবং এর বিবরণী যেটা ছিল সেটা নিয়ে একটু কথাবার্তা বলেছিলাম। তারপরে নগদ প্রবাহ বিবরণী বিশ্লেষণ করা কেন প্রয়োজন সেটা নিয়েও কিন্তু আমি কথা বলেছিলাম। এরপরে দেখো যে নগদ আন্তঃপ্রবাহ কোন কোন খাত থেকে হয় এবং নগদ বহিঃপ্রবাহ আমাদের কোন কোন খাত থেকে হয় এটা কিন্তু আমরা দেখেছিলাম। ওকে, এরপরে আমরা কতিপয় নগদ প্রবাহের ব্যাখ্যা দেখেছিলাম। সেখানে দেখেছিলাম যে প্রাপ্য হিসাব হ্রাস আর প্রাপ্য হিসাব বৃদ্ধি। মনে রাখবে যে প্রাপ্য হিসাবের হ্রাস পেলে সেটা আমাদের নগদ আন্তঃপ্রবাহ এবং প্রাপ্য হিসাবের বৃদ্ধি পেলে সেটি আমাদের নগদ বহিঃপ্রবাহ হয়ে থাকে। একইভাবে প্রদেয় হিসাবের বৃদ্ধি পেলে নগদ আন্তঃপ্রবাহ হয় এবং প্রদেয় হিসাবের হ্রাস হলে নগদ বহিঃপ্রবাহের সৃষ্টি হয়। অর্থাৎ মনে রাখবে যে চলতি সম্পদ এবং চলতি দায়, সবসময় মনে রাখবে যে চলতি সম্পদগুলো যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে সেটা নগদ বহিঃপ্রবাহ বা নিট মুনাফা থেকে মাইনাস হয়ে যায়, আর চলতি সম্পদটা যদি হ্রাস পায় তাহলে সেটা আমাদের কি হয়, নিট মুনাফার সাথে যোগ হয়ে যায়। ঠিক আছে, পক্ষান্তরে চলতি দায়টা যদি বৃদ্ধি পায় তাহলে যোগ হয়, আর চলতি দায়টা হ্রাস পেলে আমাদের নিট মুনাফা থেকে বিয়োগ হয়ে যায়। এটিরই কিন্তু অংশ হিসাবে আমরা প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাবটা দেখেছিলাম। এরপরে দেখো যে নগদ প্রবাহের যেই প্রকারভেদ বা নগদ প্রবাহ কার্যক্রমের যে তিনটি কাজ, একটি পরিচালন সংক্রান্ত, বিনিয়োগ সংক্রান্ত এবং অর্থায়ন সংক্রান্ত কাজ, এই কার্যাবলীগুলো কি কি ছিল সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। বলেছিলাম যে প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য উৎপাদন এবং বিক্রয় সংক্রান্ত এবং আয় সৃষ্টিকারী এবং লাভ লোকসানের সাথে জড়িত উপাদানগুলো নিয়ে আমাদের পরিচালন কার্যক্রম পরিচালিত হয় এবং সেখানে কিছু আমাদের নগদ আন্তঃপ্রবাহের সৃষ্টি হয় এবং পাশাপাশি নগদ বহিঃপ্রবাহের সৃষ্টি হয়ে থাকে। সো এরপরে আমরা বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী থেকে আমরা দেখেছিলাম যে যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী সম্পত্তি ক্রয় বিক্রয় জনিত কারণে কিন্তু আমাদের বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলীগুলো আমাদের সম্পাদন হয়ে থাকে। সেক্ষেত্রে স্থায়ী সম্পত্তি বিক্রয় বা অন্য যে কোনো প্রতিষ্ঠানের ক্রয়কৃত সিকিউরিটিজ বা শেয়ার বা ঋণপত্রগুলো বিক্রয় এবং অন্য প্রতিষ্ঠানে প্রদত্ত ঋণের আসল যদি আদায় হয়ে যায় তাহলে সেগুলোকে আমরা বলেছিলাম বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ আন্তঃপ্রবাহ। আর স্থায়ী সম্পদ ক্রয় বা শেয়ার বা বিনিয়োগ বা যে কোনো ধরনের ডিভেঞ্চার ক্রয় বা আমি অন্য প্রতিষ্ঠানে যদি ঋণ প্রদান করি তাহলে এই ধরনের কার্যক্রমকে আমরা বিনিয়োগ কার্যক্রমের নগদ বহিঃপ্রবাহ হিসাবে বলেছিলাম। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা অর্থ সংস্থান সংক্রান্ত কার্যাবলীর মধ্যে দেখেছিলাম যে প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের সাথে বা শেয়ার হোল্ডার্স ইকুইটির সাথে যা যা জড়িত সেগুলোই আমরা অর্থ সংস্থানের সাথে জড়িত ধরেছিলাম। এবং মনে রাখবে যে প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে যে মূলধনটা সংগ্রহ করে থাকে সেই শেয়ার ইস্যু বা বিক্রয় এবং সাথে সাথে বন্ড ইস্যু বা বিক্রয়, এগুলো আমাদের নগদ আন্তঃপ্রবাহ হয়। পক্ষান্তরে লভ্যাংশ প্রদান এবং দীর্ঘমেয়াদী ঋণ যদি পরিশোধ করি তাহলে সেগুলো আমাদের নগদ বহিঃপ্রবাহের সৃষ্টি হয়। কোন কার্যক্রম থেকে? অর্থ সংক্রান্ত কার্যক্রম থেকে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে দেখো আমরা এই একটি সমস্যা দিয়ে সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের কার্যাবলী আমরা সম্পাদন করতে বলেছিলাম যে কাঁচামাল ক্রয়, আমরা এটার কিন্তু অঙ্কটাও সমাধান করে দিয়েছিলাম। এরপরে আমরা গুরুত্বপূর্ণ কিছু অনগদ কার্যক্রম যেগুলো আমাদের নগদ প্রবাহ বিবরণীতে আসে না সেগুলো সম্পর্কে কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এরপরে দেখেছিলাম যে এই নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে আমরা কোন কোন সোর্স থেকে তথ্য উপাত্তগুলো ব্যবহার করে থাকি। আমরা তথ্যগুলো পেয়ে থাকি উদ্ধৃত্তপত্র থেকে, চলতি আয় বিবরণী থেকে এবং কিছু আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন বা অতিরিক্ত তথ্য থাকে। এই সবগুলোর সংমিশ্রিত রূপ ভাবেই কিন্তু আমরা একটা নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে পারি। এরপরে আমরা দেখেছিলাম যে নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে বেশ কিছু ধাপ
বা স্টেপস ফলো করতে হয়, সেই স্টেপস গুলো আমরা আজকে অঙ্কের মাধ্যমে সরাসরি সমাধান করবার চেষ্টা করব। ওকে, এরপরে দেখো নগদ প্রবাহ বিবরণী তৈরি করার যে দুটি পদ্ধতি, একটি পরোক্ষ পদ্ধতি এবং আরেকটি হলো প্রত্যক্ষ পদ্ধতি। সেই প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতিতে আমরা গত ক্লাসে কিভাবে পরিচালন সংক্রান্ত নিট নগদ প্রবাহ এবং বিনিয়োগ সংক্রান্ত এবং অর্থায়ন সংক্রান্ত নিট নগদ প্রবাহ নির্ধারণ করতে হয় সেটা কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম। দেখো পরোক্ষ পদ্ধতিতে আমরা এরকম একটা ছক দেখেছিলাম, সেখানে দেখেছিলাম যে চলতি সম্পদ যেমন বিবিধ দেনাদার, প্রাপ্য নোট, প্রাপ্য বিল, মজুত পণ্য, অগ্রিম খরচ এগুলো যদি হ্রাস পায় তাহলে নিট আয়ের সাথে যোগ হয়, আর এগুলো যদি বৃদ্ধি পায় তাহলে নিট আয় থেকে বিয়োগ হয়ে যায়। অর্থাৎ চলতি সম্পদের হ্রাস নিট আয়ের সাথে যোগ আর চলতি সম্পদের বৃদ্ধি নিট আয়ের সাথে থেকে বিয়োগ হয়ে যায়। এরপরে দেখো চলতি দায় যেমন বকেয়া খরচ, প্রদেয় হিসাব বা প্রদেয় নোট বা প্রদেয় বিল, পাওনাদার এবং অন্যান্য প্রদেয় সমূহ বা বকেয়া সমূহ, বকেয়া খরচ সমূহ এগুলো যদি বৃদ্ধি পায় তাহলে সেটা নিট আয়ের সাথে যোগ হয়, আর এগুলো হ্রাস পেয়ে গেলে আমরা নিট আয় থেকে বিয়োগ করে দিই। এছাড়া অবচয়, অবলোপন এবং স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত যে ক্ষতি এগুলো যদি হয় তাহলে আমরা নিট আয়ের সাথে সরাসরি যোগ করে দেব, আর যদি বিক্রয়জনিত লাভ হয় তাহলে আমরা নিট আয় থেকে সেটি বিয়োগ করে দেব। এটি আমরা পরিচালন কার্যক্রম থেকে সৃষ্ট নগদ প্রবাহ নির্ণয়ের একটি সূত্র আমরা দেখেছিলাম। এরপরে দেখো বিনিয়োগ কার্যক্রম থেকে আমরা দেখেছিলাম কি যে কোনো ধরনের স্থায়ী সম্পত্তি যেমন ভূমি, প্ল্যান্ট, যন্ত্রপাতি, দালান কোঠা ইত্যাদি বিক্রয় করলে নগদ টাকা আসে, তাই এটা নিট আয়ের সাথে যোগ হয়, আর যখন এগুলো ক্রয় করব তখন নগদ টাকা চলে যায়, এজন্য এটি আমাদের নিট আয় থেকে কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। এরপরে দেখো শিক্ষার্থী যে অর্থায়ন কার্যক্রম থেকে বন্ড, ঋণপত্র, শেয়ার, অগ্রাধিকার শেয়ার ইস্যু বা বিক্রয় করে দিলে নিট আয়ের সাথে যোগ, আর যদি আমরা বন্ড বা ঋণপত্রের মূল্য পরিশোধ করি এবং লভ্যাংশ প্রদান করি তাহলে এটা নিট আয় থেকে বিয়োগ হয়ে যায়। এভাবে কিন্তু আমরা একটা সূত্র আকারে কিন্তু পড়েছিলাম এবং তোমাদেরকে একটি হোমওয়ার্ক দেওয়া ছিল যে এই সূত্রগুলো ঠিকমতো খাতায় লিখে প্র্যাকটিস করবার জন্য। ওকে, এরপরে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গিয়ে দেখেছিলাম যে সমস্ত প্রকারের আয়গুলোকে আমরা দেখি, স্লাইডটা দেখি, এরপরে আয়গুলোকে আমরা এক সাইডে লিখেছিলাম এবং এরপরে সমস্ত প্রকার ব্যয়গুলোকে বা প্রদানগুলো অর্থাৎ আমাদের নগদ টাকার আন্তঃপ্রবাহগুলোকে এক সাইডে উপরের দিকে লিখেছিলাম এবং সেখান থেকে নগদ বহিঃপ্রবাহগুলোকে নিচে লিখে জাস্ট মাইনাস করে দিয়েছি, তাহলে আমাদের পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ হয়ে গেছে। এটা কোন পদ্ধতি? প্রত্যক্ষ পদ্ধতিতে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই এই ক্লাসগুলো ভালো মতো মানে করেছো এবং প্রত্যেকটি টপিকস অবশ্যই বুঝতে পেরেছো। সো আজকের পাঠ মূল্যায়ন অর্থাৎ তোমরা আগের ক্লাসে কেমন পড়েছো আমরা একটু দেখবো, ঠিক আছে? আমার ফার্স্ট কোশ্চেন সেটি হচ্ছে নিচের কোনটি বিনিয়োগ নগদ প্রবাহের অন্তর্ভুক্ত? আমি কিন্তু নগদ প্রবাহ বলেছি, কিন্তু নগদ আন্ত বা বহিঃপ্রবাহ এগুলো কিন্তু আমি কিছুই বলি নাই। সো জাস্ট তোমাকে ইন্ডিকেট করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে নিচের কোনটি বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহের সৃষ্টি হয়ে থাকে। সো নগদ ভাড়া প্রদান, নগদ লভ্যাংশ প্রদান, সুদ প্রদান নাকি নগদ সিকিউরিটি ক্রয়? সুপ্রিয় শিক্ষার্থী দেখো, ভাড়া প্রদান একটা ব্যবসায় দৈনন্দিন কাজ, তাহলে দৈনন্দিন কাজ হলে কোন ধরনের কাজ হয়? পরিচালন। সুদ প্রদান এটাও কিন্তু আমাদের দৈনন্দিন কাজের মধ্যেই পড়ে এবং এটাও কি আমাদের পরিচালন। লভ্যাংশ প্রদান তোমরা জানো যে এটা অর্থায়ন সংক্রান্ত কাজ। আর তাহলে কি বাকি থাকে? আমাদের অ্যান্সারটা হবে নগদ সিকিউরিটি ক্রয়। অর্থাৎ সিকিউরিটি ক্রয় মানে শেয়ার ক্রয় বা বিভিন্ন ধরনের কমার্শিয়াল পেপারস ক্রয়, এক কথা এটা বিনিয়োগ। সো যে কোনো ধরনের বিনিয়োগ ক্রয় আমরা জানি এটা বিনিয়োগ সংক্রান্ত কাজ, ঠিক আছে? এই জন্য নগদ সিকিউরিটি ক্রয়টা আমার এখানে বিনিয়োগ নগদ প্রবাহের অন্তর্ভুক্ত বিষয়। এরপরে দেখো 2 নম্বরে আছে লভ্যাংশ প্রদান কোন ধরনের কাজ? প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলে রাখি, লভ্যাংশ প্রাপ্তি এটি কিন্তু আমাদের পরিচালন সংক্রান্ত কাজের মধ্যে পড়ে যায়, আর লভ্যাংশ প্রদান এটি কিন্তু আমাদের অবশ্যই কোন ধরনের কাজ? এটি কি পরিচালন, বিনিয়োগ নাকি মুক্ত নগদ প্রবাহ? এটি অবশ্যই আমাদের অর্থায়ন কাজের সাথে জড়িত, কেননা লভ্যাংশটা প্রদান করা হয় কাদেরকে? শেয়ার হোল্ডারদেরকে। সো এটা আমাদের এক ধরনের অর্থায়ন সংক্রান্ত কার্যাবলীর মধ্যে এটি পড়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী দেখো 3 নম্বরে আমি একটি অঙ্ক দিয়েছি, নিচের তথ্য থেকে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করো। এখানে বলেছিলাম নিট মুনাফা 35,000 টাকা, অবচয় 5,000 টাকা, চলতি সম্পত্তির বৃদ্ধি 5,000 টাকা এবং চলতি দায়ের হ্রাস 2,000 টাকা। তাহলে এখান থেকে আমাদের পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ কিভাবে হবে? আমি একটু আগেই একটা সূত্র লিখে দিয়েছিলাম যে নিট মুনাফার সাথে চলতি সম্পদের হ্রাসটা যোগ আর বৃদ্ধিটা বিয়োগ,
আর চলতি দায়ের বৃদ্ধি যোগ হ্রাস বিয়োগ করলে আমাদের কি হয়ে যায়, আমাদের পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ আমরা পেয়ে যেতে পারি। এছাড়া যদি কোনো অবচয় অবলোপন থাকে তাহলে সেটা আমাদের নিট আয়ের সাথে যোগ করে দিতে হয়। যদি তোমরা সেই ছকটা একটু ভালো করে বুঝতে পারো তাহলে নিশ্চয়ই এতক্ষণে তোমরা অঙ্কটা সমাধান করতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থী। দেখো আমি যদি এখানে একটু দেখাই একটু সাইডে, তাহলে দেখতে পাবো, সবসময় খেয়াল রাখো এখানে যে আমাদের এখানে মুনাফা দেওয়া আছে। দেখো মুনাফা আমাদের এখানে কত দেওয়া আছে, নিট মুনাফা 35,000 টাকা দেওয়া আছে। সো আমি সিম্পল এখানে অঙ্ক করছি 35,000 টাকা। ওকে, নিট মুনাফা 35,000 টাকা। এর সাথে আমরা কি করব, দেখো অবচয় সবসময় একটা অনগদ খরচ, সো এটার সাথে যোগ করে দিতে হয়। সো এটা কি, অবচয়টা আমরা এখানে যোগ করব। তাহলে যোগ করলে কত হবে, এখানে 5,000 যোগ করো, তাহলে 35 আর 5 কত হবে, 40,000 টাকা। এরপরে কি আছে দেখো, চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে আমরা জানি চলতি সম্পত্তি বৃদ্ধি যদি পাই তাহলে সেটা মাইনাস হয়ে যায়। তাহলে চলতি সম্পত্তির বৃদ্ধিটা তুমি এখান থেকে মাইনাস করে দাও, কত, 5,000 টাকা মাইনাস করে দাও, তাহলে কত হবে, 35,000। এরপরে দেখো আমাদের কি আছে, চলতি দায় হ্রাস। সো চলতি দায় হ্রাস পেলেও, দায় যদি হ্রাস পায় তাহলে সেটা, চলতি দায় হ্রাস পেলেও সেটা কিন্তু আমাদের মাইনাস হয়ে যায়। সো 35 থেকে 2,000 মাইনাস করে দিলে আমাদের কত টাকা হবে, 33,000 টাকা। এটি হচ্ছে আমাদের এই অঙ্কটার সমাধান। অর্থাৎ আমি আবারও বলি, দেখো শিক্ষার্থী, যে আমরা নিট মুনাফার সাথে অবচয়টা যোগ করি, আর চলতি সম্পত্তি বৃদ্ধি এটা মাইনাস করবে, এবং চলতি দায় হ্রাস এটা আমরা মাইনাস করে দেব। তাহলে আমরা কিন্তু অঙ্কের সমাধান পেয়ে যাব। সো আমাদের অ্যান্সারটা হবে কি, অ্যান্সার 33,000 টাকা। ওকে, আমরা স্লাইডে আবারও চলে যাই প্রিয় শিক্ষার্থী। দেখো, সো আমাদের অ্যান্সার হলো কত, 33,000 টাকা। সো আজকের ক্লাস যেটি, সেটি হচ্ছে, তোমরা এতক্ষণ নিশ্চয়ই আমার সবগুলো প্রশ্নের ভালো মতো অ্যান্সার দিতে পেরেছো। আজকের ক্লাস আমরা ফিনান্স, ব্যাংকিং এবং বীমা প্রথম পত্র ফিনান্সের অধ্যায় 4 আর্থিক বিশ্লেষণের লেকচার নম্বর 3, আজকে আমরা স্পেশালি নগদ প্রবাহ তৈরি করতে, নগদ প্রবাহ বিবরণী তৈরি এবং বিশ্লেষণ করব। পাশাপাশি আমরা মুক্ত নগদ প্রবাহ কিভাবে নির্ধারণ করতে হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আজকে কথাবার্তা বলবো। ওকে, সো আমরা আমাদের প্রথম সমস্যাতে যাওয়ার আগে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আমাদের হোয়াইট বোর্ডের দিকে আমরা একটু খেয়াল করব। দেখি আমরা একটু প্লিজ ক্যামেরাটা এদিকে, যে হোয়াইট বোর্ডে আমরা একটু খেয়াল করি, দেখি আমাদের নগদ প্রবাহ বিবরণী তৈরি করার সময় মনে রাখবে যে নিট মুনাফা দরকার। ওকে, সো এই নিট মুনাফাটা আমরা কিভাবে বের করতে পারি তার আমি একটা প্রোফর্মা এখানে দেখাবো, তোমরা একটু ভালো করে খেয়াল করবে। দেখো জুম করে নিয়ে আসি, তাহলে কি হবে, এখানে বিশদ আয় বিবরণী, তোমরা ইতোমধ্যে অ্যাকাউন্টিং এ আয় বিবরণীর কথা অ্যাটলিস্ট শুনতে পেয়েছো, কিন্তু সেটা কিভাবে তৈরি করতে হয়, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিলে তারা হয়তো বা জানো, কিন্তু যারা সায়েন্স বা আর্টস থেকে এসেছো তারা কিন্তু বিশদ আয় বিবরণী সম্পর্কে ভালো তোমাদের ধারণা নেই। আমি এখানে একটু লেখাটা ভালো করে স্পষ্ট করে দেখবে, তোমরা একটু খেয়াল করবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। দেখো যে আমি এখানে সুন্দর একটা ঘর টেনেছি, বিবরণ টাকা টাকা, ঠিক আছে। এরপরে দেখো বিক্রয় থেকে, আমরা জানি বিক্রয় করলে আয় হয়, সো সেই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা যদি মাইনাস করে দেই, আমি আবারও বলছি, বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয়টা মাইনাস করে দেই তাহলে আমরা পাই মোট মুনাফা। দেখো প্রিয় শিক্ষার্থী, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে হবে কি, মোট মুনাফা। আরো জুম করে নাও। তারপরে এই মোট মুনাফা থেকে আমরা যদি পরিচালন খরচগুলো মাইনাস করে দিই, তাহলে পরিচালন খরচ কোনগুলো, যেমন বেতন প্রদান, ভাড়া প্রদান, বিজ্ঞাপন প্রদান, ঠিক আছে, তারপরে বিক্রয় পরিবহন প্রদান, তারপর এরকম আরো অসংখ্য খরচ আছে, মনিহারি খরচ আছে, জেনারেল এক্সপেন্স আছে, এরকম খরচ আছে, আবার কি অবচয়ও আছে। সো এই খরচগুলো যদি আমি, এই পরিচালন খরচ আমি একটা সংক্ষেপে লিখেছি যে সবগুলো পরিচালন খরচ যদি আমি এই মোট মুনাফা থেকে মাইনাস করে দেই, আমি যদি মোট মুনাফা থেকে মাইনাস করে দেই পরিচালন খরচটা, তাহলে যেটা পাই সেটি হচ্ছে পরিচালন মুনাফা। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি আবার একটু রিপিট করছি যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা মাইনাস করে দিলে হয় মোট মুনাফা, আর সেই মোট মুনাফা থেকে যদি পরিচালন খরচ সমূহ একটা থাকবে এমন কোনো কথা নেই, এর মধ্যে কি কি থাকতে পারে, বেতন, ভাড়া, বিজ্ঞাপন, বিক্রয় পরিবহন, অবচয়, অবলোপন, বিভিন্ন ধরনের ডেপ্রিসিয়েশন সবগুলো থাকতে পারে, ঠিক আছে। এগুলো যদি আমি মাইনাস করে দেই তাহলে যেটা পাই সেটাকে বলা হয় পরিচালন মুনাফা। ওকে, সো এই পরিচালন মুনাফার সাথে যদি কোন প্রতিষ্ঠানের অপরিচালন আয় থেকে থাকে, সেই অপরিচালন আয়টা যোগ
আর কোনো অপরিচালন খরচ যদি থেকে থাকে, সেই অপরিচালন খরচটা যদি আমরা এই পরিচালন মুনাফা থেকে মাইনাস করে দিই এবং প্লাস করি, তাহলে আমরা পাই কর পূর্ব মুনাফা। দেখো আমরা পাই কি? কর পূর্ব মুনাফা। ঠিক আছে, সো এই কর পূর্ব মুনাফা থেকে আমরা জানি যে কর একটা খরচ, সো করটা যদি আমি দিয়ে দেই, করটা মাইনাস করে দেই, তাহলে আমরা যেটা পাই সেটাকে বলি আমরা কর পরবর্তী নিট মুনাফা। ওকে, এটি কিন্তু একটা বিশদ আয় বিবরণী বা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টের একটি প্রোফর্মা। আমি অনেক জিনিস মাঝে আরো অনেক জিনিস ছিল, যেমন পরিচালন ব্যয়ের মধ্যে অনেক জিনিস ছিল, আবার অপরিচালন আয়ের মধ্যে অনেক জিনিস ছিল, আমি সবগুলো না লিখে জাস্ট তোমাদেরকে জিস্ট জিনিসটা, সারমর্মটা একটু বোঝানোর চেষ্টা করেছি। দেখো যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলে মোট মুনাফা হয়, আর এই মোট মুনাফা থেকে পরিচালন খরচটা বাদ দিলে আমাদের কি হয়? পরিচালন মুনাফা হয়। এই পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ আর অপরিচালন ব্যয়টা যদি বিয়োগ করে দিই, তাহলে হয় কর পূর্ব মুনাফা। আর এই করটা যদি আমরা এখান থেকে দিয়ে দিই, তাহলে যেটা হয় সেটাকে বলি আমরা কর পরবর্তী মুনাফা। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, এই অবচয় কিন্তু একটা আমাদের পরিচালন খরচ। অবচয় কিন্তু আমাদের একটা পরিচালন খরচ। এটা কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকবে। ওকে, সো এখানে খেয়াল করে দেখো, অবচয় কিন্তু আমাদের একটা পরিচালন খরচ। এটা তোমরা জাস্ট একটু মনে রাখবে। আমি যদি আবারও রিপিট করি, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা মাইনাস করলে মোট মুনাফা হয়। মোট মুনাফা আবার মোট মুনাফা থেকে পরিচালন খরচটা যদি আমরা মাইনাস করে দিই, তাহলে পরিচালন মুনাফা হয়। সেখান থেকে অপরিচালন আয় ব্যয় যদি আমি সমন্বয় করে দিই বা প্লাস মাইনাস করে দিই, তাহলে আমরা পাই কর পূর্ব নিট মুনাফা, অর্থাৎ কর পূর্ব নিট মুনাফা। সেখান থেকে যদি আমরা করটা মাইনাস করে দিই, তাহলে পাই কর পরবর্তী নিট মুনাফা। এটি কিন্তু আমাদের আয় বিবরণীর একটি অংশ। এখন আমরা আমাদের স্লাইডে অঙ্কে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা বেশ অনেকগুলো আমরা কি করেছি দেখো, আমরা অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথাবার্তা, অর্থাৎ থিওরিটিক্যাল বিষয়টা নিয়ে আমরা বেশ ভালোভাবে জেনেছি। আজকের ক্লাসে আমি কিন্তু মেইনলি আমরা আজকের ক্লাসটা করব কি অঙ্ক বেস, অর্থাৎ আজকের ক্লাসের শিখন ফলটা হবে আমরা আজকে নগদ প্রবাহ বিবরণী তৈরি করব, পাশাপাশি মুক্ত নগদ প্রবাহ কাকে বলে সেটা, এবং পাশাপাশি কিভাবে মুক্ত নগদ প্রবাহ নির্ণয় করতে হয় সেটা আমরা আজকে ক্লাসে দেখিয়ে দেব। ওকে, আমরা ক্লাসে চলে যাই। দেখো প্রথম সমস্যা 1। সমস্যা 1-এ দেখো বলেছে যে নিচের তথ্য থেকে নিট মুনাফা এবং পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করো। দেখো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে তোমাকে ফার্স্ট অফ অল নির্ণয় করতে হবে নিট মুনাফা, তারপরে আমরা নির্ণয় করব কি যে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করব। ঠিক আছে, সো আমরা একটু অঙ্কে চলে যাই। দেখো তাহলে প্রথমে নিট মুনাফা নির্ণয়, নিট মুনাফা নির্ণয়। ওকে, তাহলে নিট মুনাফা কিভাবে নির্ণয় করতে হয়, আগে কিন্তু আমি একটা প্রোফর্মা দেখিয়েছি। তাহলে আমরা জানি যে কিভাবে নির্ণয় করব। খেয়াল করে দেখো, আমি যদি একটা ছক টেনে করি তাহলে এরকম হবে যে বিবরণ, আর এখানে কি হবে টাকা। দেখো ভালো করে যে বিক্রয় আমাদের কত টাকা আছে, বিক্রয় আছে 25 লক্ষ টাকা। এখান থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয়, দেখো বিক্রিত পণ্যের ব্যয় যদি আমরা মাইনাস করে দিই, এটার ইংরেজি নাম হচ্ছে সিজিএস। দেখো কস্ট অফ গুডস সোল্ড, সিজিএস, বা এটার বাংলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। কত টাকা আমাদের? 18 লক্ষ টাকা। এটা যদি আমরা মাইনাস করে দেই, তাহলে আমরা মোট মুনাফা পাই, মোট মুনাফা পাই 7 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো, এরপরে বলেছে অবচয় 2 লক্ষ এবং অন্যান্য পরিচালন খরচ কত? 1 লক্ষ টাকা। তাহলে আমরা জানি যে অবচয় এবং অন্যান্য পরিচালন খরচ মিলে আমাদের মোট পরিচালন খরচ হবে। তাহলে এখান থেকে আমরা পরিচালন খরচ সবগুলো মাইনাস করে দেব। তাহলে মাইনাস করলাম আমি অবচয়। খেয়াল করো অবচয় কত টাকা আমাদের? 2 লক্ষ। তারপরে কি আছে আমাদের? অন্যান্য পরিচালন খরচ আছে, মাইনাস অন্যান্য পরিচালন খরচ আছে কত আমাদের? 1 লক্ষ টাকা। এটা যদি এই দুটো যদি এখান থেকে মাইনাস করে দাও, তাহলে আমাদের খেয়াল করো 4 লক্ষ টাকা হবে কি আমাদের? এই 4 লক্ষ টাকা হবে কি আমাদের? খেয়াল করো যে কর পূর্ব মুনাফা, কর পূর্ব মুনাফা। জাস্ট খেয়াল করো যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় আমরা মাইনাস করে দিলাম, তাহলে হলো মোট মুনাফা। মোট মুনাফা থেকে আমরা পরিচালন খরচগুলো মাইনাস করে দিলাম। আমাদের এখানে কোনো অপরিচালন খরচ নেই, তাহলে সেগুলো দেওয়ার দরকার নেই। সো এখানে পরিচালন খরচ কি কি? অবচয় আছে আর অন্যান্য পরিচালন খরচ আছে মিলে 3 লক্ষ টাকা। যদি মাইনাস করে দেই তাহলে 7 লক্ষ থেকে 3 লক্ষ মাইনাস করলে 4 লক্ষ টাকা আমার কর পূর্ব, আমাদের কর পূর্ব নিট মুনাফা। এখান থেকে আমরা কর দিয়ে দিব। দেখো কর, এখন দেখো কর হার কত পার্সেন্ট?
30%। তাহলে কার 30% করব, খেয়াল করে দেখো, এই 4 লক্ষ এর 30% করব। 4 লক্ষ এর 30%। সো 4 লক্ষ 30% করলে হবে কত? 1,20,000 টাকা। ওকে, এটা যদি তুমি এখন এখান থেকে মাইনাস করে দাও তাহলে তোমার কর পরবর্তী নিট মুনাফা হবে কত? 2,80,000 টাকা। সো তোমার নিট মুনাফা 2,80,000 টাকা। এটি আমাদের প্রথমে আমরা নিট মুনাফা বের করলাম। ঠিক আছে, এখন দেখো বলেছে যে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বলো তো, যে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ধারণ করতে হলে এই নিট মুনাফার সাথে কি যোগ করতে হয়? আমাদের প্রশ্নে যেই ইনফরমেশন দেওয়া আছে তার মধ্যে কেবল অবচয়টা যোগ হবে। এই যে এই অবচয়টা আমাদের এখানে কি হয়ে যাবে? আমাদের এখানে যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে খেয়াল করে দেখো, আমি যদি এখানে আমাদের পরিচালন নগদ প্রবাহ যদি ক্যালকুলেশন করি, পরিচালন নগদ প্রবাহ নির্ণয় এটা যদি করি তাহলে কিভাবে হবে? দেখো, আমাদের নিট মুনাফা কত দেওয়া আছে? নিট মুনাফা আমাদের ক্যালকুলেশন করেছি 2,80,000। এর সাথে যোগ করব কি আমরা? অবচয়। ঠিক আছে, অবচয়টা আমরা কি করে দিব? যোগ করব। তাহলে অবচয় কত টাকা আমাদের? 2 লক্ষ। সো আমাদের এখানে দেখো, আমাদের এখানে মোট পরিচালন নগদ প্রবাহ হবে কত? 4,80,000 টাকা। এটা কিন্তু আমাদের পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। একটু খেয়াল করে যদি দেখো যে এই অঙ্কটা থেকেই আমরা কিন্তু দুটো প্রশ্নের সমাধান করতে পারি। দুটো প্রশ্নের সমাধান, সেই দুটো প্রশ্ন কি একটু দেখো, আমি স্লাইডে দেখাচ্ছি। যে অবচয়কে কেন অনগদ খরচ বলা হয়, আর 2 নাম্বার হচ্ছে নগদ প্রবাহের উপর অবচয়ের প্রভাব কি। হ্যাঁ, ক্লিক করেন আর একটা, নগদ প্রবাহের উপর অবচয়ের প্রভাব ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে এই অঙ্কের মাধ্যমে কিন্তু আমরা এই প্রশ্ন দুটোর ব্যাখ্যা আমি ভালোভাবে বুঝাতে সক্ষম হব আশা করছি। যেমন অবচয়কে কেন অনগদ খরচ বলা হয়, মনে রাখবে যে অবচয় হচ্ছে স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত জীর্ণতা বা সময় ক্ষেপণের ফলে সম্পত্তির মূল্যে যে পরিবর্তন হয় সেটাকে আমরা অবচয় বলে থাকি। এই অবচয় নিশ্চিতভাবে প্রতিষ্ঠানের একটি খরচ বা ব্যয়, তাই এটাকে আমরা দেখো আয় বিবরণীতে আয়ের বিপরীতে খরচ হিসেবে চার্জ করে থাকি। এই যে আমরা কিন্তু এখানে করেছি, এই যে অবচয়টা কি করেছি আমরা এখানে মাইনাস করে দিয়েছি। ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে যে অবচয়কে আমরা কি করি? আয় বিবরণীতে খরচ হিসেবে চার্জ করে থাকি, কিন্তু এই অবচয়ের বিপরীতে একটি অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয়ের সৃষ্টি হয়। এই অবচয়ের ফলে নগদ টাকার কোনো বহিঃপ্রবাহ হয় না, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যায় না। পক্ষান্তরে আমরা কিন্তু এখানে দেখো একটা খরচ হিসাবে দেখিয়ে আমি এই মুনাফাটাকে কমিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই মুনাফা কমে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি আলটিমেটলি কি আমাদের এই অবচয়ের ফলে প্রতিষ্ঠান থেকে কোনো টাকা গেছে? অবচয়ের ফলে কোনো প্রতিষ্ঠান থেকে নগদ টাকার বহিঃপ্রবাহ হয় না। এই জন্যই অবচয়কে অনগদ খরচ বলা হয়। তো অবচয় যেহেতু অনগদ খরচ, তাই যখন আমরা এটা নগদ প্রবাহ নির্ণয় করি তখন কিন্তু আমাদেরকে আবার নিট মুনাফার সাথে অবচয়টা যোগ করে দিতে হয়। কেননা অবচয়ের ফলে আমাদের কোনো কি হয় না, আমাদের নগদ টাকার কোনো হ্রাস বৃদ্ধি বা নগদ টাকা চলে যায় না, বিধায় এই নিট মুনাফার সাথে আমরা আবার অবচয়টা কি করে দেই? যোগ করে দেই। সো আমি যদি একটু বলে থাকি, আবারও বলি যে অবচয় একটা খরচ, এটা খরচ হিসাবে আমরা আয় বিবরণীতে দেই, ঠিক আছে, কিন্তু এর ফলে নগদ টাকার কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না বা নগদ টাকার কোনো বহিঃপ্রবাহ হয় না, বিধায় অবচয়কে আমরা অনগদ খরচ বলি। আর যেহেতু নগদ টাকার কোনো বহিঃপ্রবাহ হচ্ছে না, পক্ষান্তরে আবার নিট মুনাফা থেকে আমরা এখানে বাদ দিয়ে দিয়েছি, তাই যখন আমরা নগদ প্রবাহ নির্ণয় করব তখন আবার সেই অবচয়টাকে আমরা এখানে যোগ করে দিয়ে নিট মুনাফার সাথে যোগ করে দিয়ে অবচয় আমরা নগদ প্রবাহটা নির্ণয় করব। এটি হচ্ছে অবচয়ের প্রভাব কার উপর? নিট মুনাফার উপর এবং নগদ প্রবাহের উপর। ঠিক আছে, প্রশ্নটা এইভাবে আসতে পারে যে মুনাফা নির্ণয়ে এবং নগদ প্রবাহ নির্ণয়ে অবচয়ের প্রভাব ব্যাখ্যা করো। তখন দেখো মুনাফা নির্ণয়ের প্রভাব হচ্ছে যে অবচয়কে খরচ হিসেবে দেখিয়ে মুনাফা কম দেখানো হয়, কিন্তু এটি একটি অনগদ খরচ, বিধায় আমরা কি করি? এটি আবার নিট মুনাফার সাথে অবচয়টা আবার যোগ করে আমি নগদ প্রবাহটা নির্ণয় করে থাকি। এটি হচ্ছে এই নগদ প্রবাহ বিবরণী এবং মুনাফার উপর অবচয়ের প্রভাব। এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে, তোমরা ভালো মতো প্রশ্নটা পড়বা। 2 মার্কসের যে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন, সেখানে এই প্রশ্নটা আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন আমাদের দেখো যে
2 নাম্বার সমস্যাতে চলে যাব আমরা যদি যাই। দেখো 2 নাম্বার সমস্যা, একটা হচ্ছে কোহিনুর লিমিটেডের আর্থিক বিবরণী থেকে নিচের তথ্যগুলো নেওয়া হয়েছে। বিবরণ মানে এখানে দুটো ছক, বিবরণ এবং টাকা। সেখানে বলা হয়েছে মোট মুনাফা 2 লক্ষ, নিট মুনাফা 1,50,000, অবচয় 20,000 টাকা, পরিচালন ব্যয় কত, হোয়াট চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা নির্ণয় করতে হবে। এরপরে দেখো চলতি সম্পদের বৃদ্ধি আছে 20,000, চলতি দায়ের হ্রাস আছে কত আমাদের 15,000। নিচে দেখো আমাদের রিকোয়ারমেন্টস আছে যে পরিচালন ব্যয় কত, আর সাথে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ আমাদের কত টাকা হবে। সো আমরা একটু অঙ্কের সমাধানে চলে যাই। দেখো প্রথমে আমরা কি বের করব, যে পরিচালন আমাদের পরিচালন খরচ বা পরিচালন ব্যয় কত, এটা আমাদের নির্ধারণ করতে হবে। এখানে প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো যে আমরা জানি যে এই যে মোট মুনাফা থেকে যদি আমরা দেখো খেয়াল করো পরিচালন খরচ যদি মাইনাস করে দেই, পরিচালন খরচ যদি মাইনাস করে দেই তাহলে কিন্তু আমরা কি পাই, নিট মুনাফা পেয়ে যাই। যদি আমাদের অন্যান্য অপরিচালন আয় ব্যয় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমি বলছি, ঠিক আছে। তাহলে কি মোট মুনাফা কিভাবে নির্ণয় করা হয়, আমি কিন্তু আগে বলেছি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা মাইনাস করলে মোট মুনাফা হয়। তো আমাদের এখানে তো বিক্রয়ও নেই, বিক্রিত পণ্যের ব্যয়ও নেই, আমাদের এখানে ইনফরমেশনই দেওয়া আছে মোট মুনাফা, আর কি দেওয়া আছে নিট মুনাফা। তাহলে দেখো মোট মুনাফা আর নিট মুনাফার তফাৎ হচ্ছে মোট মুনাফা থেকে পরিচালন খরচগুলোকে মাইনাস করে দিতে হয়। যেহেতু আমাদের অঙ্কে কোনো অপরিচালন আয় ব্যয় নেই, যদি থাকতো তাহলে সেটা আমরা যোগ বিয়োগ করতাম, কিন্তু যেহেতু নেই তাহলে কি করব, মোট মুনাফা থেকে পরিচালন খরচ মাইনাস করলে যদি নিট মুনাফা পাওয়া যায়, দেখো তাহলে মোট মুনাফা থেকে নিশ্চয়ই নিট মুনাফাটা মাইনাস করলে আমরা কি পাবো, পরিচালন খরচটা পেয়ে যাব। অর্থাৎ আমাদের এখানে দেখো ইনফরমেশন দেওয়া আছে মোট মুনাফা কত 2 লক্ষ টাকা, আর আমাদের নিট মুনাফা দেওয়া আছে কত 1,50,000 টাকা। তাহলে বলো তো এই পরিচালন খরচ কত হবে, নিশ্চয়ই এখানে কত হবে 50,000। তাই তোমরা লিখবে এইভাবে, দেখো যে পরিচালন খরচ সমান দেখো মোট মুনাফা মাইনাস নিট মুনাফা। এখন খেয়াল করে দেখো পরিচালন আমাদের এখানে মোট মুনাফা কত দেওয়া আছে 2 লক্ষ, মাইনাস নিট মুনাফা দেওয়া আছে 1,50,000। সো আমাদের পরিচালন খরচ হবে 50,000 টাকা। ওকে, এটা কিন্তু আমাদের অ্যানসার। আমি জাস্ট এখানে বোঝানোর জন্য তোমাদের এটা শিখিয়েছি, কিন্তু এটা তোমরা লিখবে না, তোমরা করবে এভাবে যে পরিচালন খরচ সমান মোট মুনাফা মাইনাস নিট মুনাফা। তাহলে কত টাকা হলো 50,000 টাকা। এখন প্রশ্ন, স্যার কেন অবচয় আসলো না? দেখো বলেছে এখানে পরিচালন ব্যয়, তার মানে কি অবচয়টা কি নিশ্চয় পরিচালন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ এই পরিচালন খরচ আমাদের 50,000 টাকা, এই 50,000 টাকার মধ্যে 20,000 টাকা অন্তর্ভুক্ত আছে। যদি এখানে অন্যান্য পরিচালন খরচ থাকতো তখন আমরা কিন্তু অবচয়টা মাইনাস করে দিতাম, কিন্তু যেহেতু শুধু সেফ বা একেবারে সরাসরি পরিচালন ব্যয় আছে, শুধু পরিচালন ব্যয় থাকলে সেখানে কিন্তু আমরা আর অবচয়টা মাইনাস করব না, ধরে নিব যে ওই অবচয়টা এই পরিচালন ব্যয়ের মধ্যে থেকে গিয়েছে, এই জন্য আমরা এখানে অবচয়টা মাইনাস করব না। ওকে, তাহলে আমাদের এখানে কত হলো, পরিচালন ব্যয় কত হলো 50,000 টাকা। এখন আসো যে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। তাহলে এটা যদি সমাধান করতে চাই, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়, দেখো খ নাম্বার দিয়ে তোমরা লিখবা যে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়, ঠিক আছে, নির্ণয় দিয়ে তাহলে শিক্ষার্থী খেয়াল করে দেখো এখানে যে আমাদের পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ যখন নির্ণয় করব তখন এরকম একটা ঘর টেনে করলে আমাদের সুবিধা হবে। দেখো বিবরণ আর এখানে টাকা দিবা, এটা বিবরণ আর এখানে হচ্ছে টাকা। ওকে, এখানে প্রথমে দিবা তুমি কি নিট মুনাফা। আমাদের অঙ্কের নিট মুনাফা কত দেওয়া আছে 1,50,000 টাকা। ওকে, 1,50,000 টাকা। আমরা জানি এর সাথে কি হয় যে চলতি সম্পত্তি বা চলতি দায়ের হ্রাস বৃদ্ধি এখানে প্লাস মাইনাস হয়, আবার অবচয়টা কি এর সাথে যোগ হয়ে যায়। তাহলে শিক্ষার্থী প্রথমেই দেখো, এখন দেখো নিট মুনাফা লিখলাম 1,50,000 টাকা। এখন পরিচালন কার্যক্রম থেকে এখানে কি কি নগদ প্রবাহ আছে আমরা একটু দেখে নেই। তাহলে দেখো পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ কি কি আছে, পরিচালন থেকে নগদ প্রবাহ, দেখো নগদ প্রবাহের মধ্যে কি কি আছে, এক নম্বরে আছে অবচয়। তাহলে লেখো এখানে অবচয় কত টাকা আছে আমাদের 20,000 টাকা, আমরা এখানে দিয়ে দিই 20,000।
তারপরে আমরা খেয়াল করব যে চলতি সম্পত্তির বৃদ্ধি এটা কি হয়, আমরা জানি যে এটা সবসময় কি হয়, চলতি সম্পত্তির বৃদ্ধি পেলে মুনাফা থেকে মাইনাস হয়ে যায়। তাহলে লিখবা এখানে যে চলতি সম্পত্তির বৃদ্ধি এটা কি হবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কত টাকা আছে বৃদ্ধি, 20,000, এই 20,000 কি হবে মাইনাস। আবার কি আছে দেখো, চলতি দায়ের হ্রাস, তাহলে চলতি দায় হ্রাস পেলে কিন্তু চলতি দায় হ্রাস পেলে এটাও কিন্তু আমাদের কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে এটা আমরা এখানে কি করব, মাইনাস করে দেব। তাহলে এখন আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে দেখো যে 20 আর 15 35,000 মাইনাস, সেখান থেকে যদি আবার 20,000 প্লাস করে দাও তাহলে দেখবা যে মাইনাস 35,000 থেকে প্লাস 20,000 করলে এখানে অ্যাকচুয়ালি মাইনাস 15,000 আসে। যদি তুমি এখানে মাইনাস চিহ্ন না দাও তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে দিবা, দিয়ে তাহলে আমাদের পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ হবে কত, 1,50,000 থেকে 15,000 টাকা মাইনাস করে দাও তাহলে কত হবে আমাদের 1,35,000 টাকা। এটি হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রম থেকে, পরিচালন কার্য থেকে নিট নগদ প্রবাহ। ঠিক আছে, তাহলে কিভাবে নির্ধারণ করলাম আমরা, দেখো যে নিট মুনাফার পরে আমি ইন্ডিকেট করে দিলাম যে পরিচালন কার্য থেকে এখানে কোন কোন নগদ প্রবাহ হয়েছে। প্রথমে হয়েছে অবচয়, এটা অবচয় যোগ হয় তাই এখানে যোগের মানে রাশি হিসেবে রাখলাম। তারপরে দেখো চলতি সম্পদ বৃদ্ধি পেলে এটা মাইনাস হয়ে যায় তাই এখানে মাইনাস ফিগারে রাখছি। আর কি এখানে চলতি দায় হ্রাস পেয়েছে তাই এখানে মাইনাস ফিগারে রাখছি। সো এখানে 20 আর 15 কত, 35,000 মাইনাস, সেখান থেকে প্লাস 20,000 হলে মাইনাস 15,000 থাকে। সেই মাইনাস 15,000 এখানে হয়েছে কত, 15,000, মাইনাস 15,000, 1,50,000 থেকে মাইনাস 15,000 করলে কত হয়, 1,35,000। এটি হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। দেখো এগুলো কিন্তু ছিল শুধু নগদ প্রবাহ, কিন্তু নিট হয়েছে কখন, এই যে নিট হয়েছে কখন, যখন এটা আমরা নিট মুনাফার সাথে প্লাস মাইনাস করেছি তখন এটি নিট নগদ প্রবাহে রূপান্তরিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই অঙ্কটা সমাধান করতে পেরেছো যে আমরা প্রথমে পরিচালন ব্যয় নির্ধারণ করেছি, এরপরে আমরা দেখলাম কি আমরা কিভাবে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ধারণ করতে হয় সেটি আমরা দেখাবার চেষ্টা করেছি। ওকে, এরপরে দেখো আমাদের একটা বাড়ির কাজ আছে। তোমরা যদি আগের দুটি অঙ্ক বুঝতে পারো তোমরা নিশ্চয়ই এই অঙ্কটাও বুঝতে পারবে। দেখো আমার আগের অঙ্ক এবং আমি যে থিওরিটিক্যাল আলোচনাটা করেছি যে অবচয়ের প্রভাব, এটা যদি ভালো মতো বুঝতে পারো তাহলে এই অঙ্কটা খুব ভালোভাবে সমাধান করতে পারবে। আমি অঙ্কটা একটু হিন্টস দিয়ে দিচ্ছি। দেখো যে আমাদের এখানে বলেছে জনাব শিশির আরএফএল কোম্পানির একজন আর্থিক ব্যবস্থাপক, তিনি ক খ দুটি কোম্পানিতে বিনিয়োগ করতে আগ্রহী, কিন্তু তিনি সেখানে বিনিয়োগ করতে তাদের নগদ প্রবাহ বিশ্লেষণ করতে চান। ক কোম্পানির মোট মুনাফা 7 লাখ, অবচয় 2,40,000, আর খ কোম্পানিরও মোট মুনাফা 7 লাখ, অবচয় 2 লক্ষ। পরিচালন খরচ দুটি কোম্পানিতে আছে কত, 1,60,000 টাকা, আর করের হার আছে এখানে কত, 40%। দেখো সবকিছু কিন্তু ঠিক, মোট মুনাফা ঠিক দুটি কোম্পানির, পরিচালন খরচ দুটি কোম্পানির ঠিক, করের হারও দুটি কোম্পানির একই, তাহলে ডিফারেন্স কোথায় হবে বলতো, আমাদের অবচয়ের ক্ষেত্রে এর মূল ডিফারেন্সটা হবে কোথায়, অবচয়ের ক্ষেত্রে। সো তোমরা এই ইনফরমেশন গুলো নিয়ে অবশ্যই নিচের দেখো দুটি কোম্পানির পরিচালন নগদ প্রবাহ নির্ণয় করবে এবং দুটি কোম্পানির নগদ প্রবাহ আলাদা হবার কারণ কি, আলাদা হওয়ার কারণই হচ্ছে শেষ পর্যন্ত দেখতে পাবে যে অবচয়, একটি কোম্পানির অবচয় বেশি আর আরেকটি কোম্পানির অবচয় কি একটু কম আছে। ওকে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এরপরে চলে যাই দেখো আমরা পরের সমস্যাতে, খুব ইম্পর্টেন্ট সমস্যা, এটি বরিশাল বোর্ড 2016 সালে এই অঙ্কটা এসেছে। পুষ্প চাকমা লিমিটেড 2015 সালের 1 জানুয়ারি নগদ জমা ছিল 15,000 টাকা, অর্থাৎ এদের হাতে নগদ ছিল 2015 সালের শুরুতে কত, 15,000 টাকা। আর এদের অন্যান্য তথ্যগুলো দেওয়া আছে যে 2015 সালের মুনাফা 45,000 টাকা, তারপরে অবচয় যন্ত্রপাতি, তার মানে যন্ত্রপাতির উপর অবচয় আছে এদের 30,000 টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি মানেই মনে করে চলতি হিসাব বা চলতি সম্পদের বৃদ্ধি, সো চলতি সম্পদের বৃদ্ধি আছে এখানে 20,000, মজুদ পণ্য হ্রাস মানে চলতি সম্পদের হ্রাস আছে 25,000, চলতি দায় হ্রাস আছে কত আমাদের 20,000, যন্ত্রপাতি ক্রয় আছে 1,50,000 টাকা, সাধারণ শেয়ার ইস্যু আছে 1,70,000 টাকা, নগদ লভ্যাংশ প্রদান আছে কত 30,000 টাকা। এটি নিয়ে আমাদের করতে হবে কি, ক পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করো, আর খ নাম্বার হচ্ছে যে প্রথমে পরিচালন, তারপরে বলেছে একটা পুরো নগদ প্রবাহ বিবরণী তৈরি করে ফেলো। সো আমরা অঙ্কের সমাধানে চলে যাই প্রিয় শিক্ষার্থী। দেখো আমি এখানে কিছু জাস্ট এখানে কিছু মিশাবো না। প্রথমে ক নাম্বারে দেখো বলে দিয়েছে যে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করো, তাহলে পরিচালন কার্যক্রম থেকে
পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয়, এটা ক নাম্বার আমাদের চেয়েছিল, আমরা একটু বোর্ডে খেয়াল করব। দেখো যে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করব, তাহলে আমরা প্রথমে একটা সুন্দর করে ঘর টেনে নিই। ঘর টেনে নিয়ে এখানে খেয়াল করে দেখো, আমরা দুটো ঘর টানবো, একটা বিবরণ, একটা টাকা, একটা টাকা। এখন প্রথমে আমাদের যেটা কাজ সেটি হচ্ছে মুনাফাটা আমাদের লিখে নিতে হবে। তাহলে আমাদের দেখো এখানে মুনাফা কত দেওয়া আছে, মুনাফা আমাদের দেওয়া আছে কত, 45,000 টাকা। এরপরে দেখো আমরা জানি যে এই মুনাফার সাথে কিছু চলতি সম্পত্তি এবং চলতি দায় এগুলোর হ্রাস বৃদ্ধি এখানে প্লাস মাইনাস হয়ে থাকে, আর অবচয়টা এখানে এসে যোগ হয়। তাহলে শুরুতে আমরা কি করব, দেখো এখানে পরিচালন কার্যক্রম থেকে, পরিচালন কার্য থেকে নগদ প্রবাহ, খেয়াল করো আমরা এখানে কিন্তু নিট নগদ প্রবাহ নির্ণয় করছি। নিট নগদ প্রবাহ, আমি আবারও বলছি, আমরা নির্ণয় করছি নিট নগদ প্রবাহ। তাহলে আমি এখানে কিছু নগদ প্রবাহগুলো আগে লিখে নিই, তারপরে না আমরা নিট নগদ প্রবাহ নির্ণয় করব। সো এখানে খেয়াল করে দেখো, তাহলে আমাদের পরিচালন কার্য থেকে নগদ প্রবাহ কিভাবে নির্ণয় করব, প্রথমে আসে কে, অবচয়। ওকে, অবচয় দাও। অবচয় আমাদের কত টাকা আছে এখানে, অবচয় আছে আমাদের 30,000 টাকা। আমরা ইনার কলামে 30,000 টাকা দেখিয়ে দিলাম, এটা প্লাস হয় এই জন্য যোগের রাশি দিলাম। এরপরে দেখো বলেছে প্রাপ্য হিসাব বৃদ্ধি, তাহলে শিক্ষার্থী প্রাপ্য হিসাব হচ্ছে চলতি সম্পদ, আর চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়, এটা মাইনাস হয়ে যায়। সো এখানে লিখবা প্রাপ্য হিসাব বৃদ্ধি, প্রাপ্য হিসাব বৃদ্ধি, এটা কি হবে, মাইনাস হয়ে যাবে। কত টাকা, 20,000 টাকা। ওকে, এটা মাইনাস। এরপরে দেখো কি বলেছে, মজুদ পণ্য হ্রাস, তাহলে এটা আমাদের চলতি সম্পত্তি, আর চলতি সম্পত্তি হ্রাস পেলে যোগ হয়। সো মজুদ পণ্য হ্রাস, মজুদ পণ্য হ্রাস, এটা যোগ করে দাও। তাহলে কত টাকা আছে, 25,000 টাকা। এটা এখানে আমরা কি করব, যোগ করে দিব। ওকে, যোগের রাশি দেখো, এই জন্য আমি ব্র্যাকেট দিলাম না। এরপরে দেখো কি বলেছে, চলতি দায় হ্রাস, এটা মাইনাস হয়ে যায়। চলতি দায় হ্রাস কত টাকা আমাদের এখানে আছে, চলতি দায় হ্রাস 20,000 টাকা আমাদের চলতি দায় হ্রাস রয়েছে। আমাদের কিন্তু আর পরিচালন কার্যক্রম থেকে আর কোনো নগদ প্রবাহ নেই, কেননা যন্ত্রপাতি ক্রয় এটি বিনিয়োগ সংক্রান্ত, শেয়ার ইস্যু এটি অর্থায়ন, আবার লভ্যাংশ প্রদান এটি অর্থায়ন সংক্রান্ত কাজ। সো এটা যদি আমরা একটু প্লাস মাইনাস করে দেই তাহলে দেখো কি হয়, যে এখানে দেখো 30 আর 25 হবে হচ্ছে 55,000, সেখান থেকে 20 20 40,000 মাইনাস করে দিলে 55 থেকে 40,000 যদি মাইনাস করে দেই তাহলে হয় কত, 15,000 টাকা। সেটা কি প্লাস থাকে না মাইনাস, অবশ্যই প্লাস থাকে, কেননা এখানে প্লাসের রাশি বেশি, 30 আর 25 55 বেশি, আর 20 আর 20 40 কম, তাহলে এখানে প্লাস কত হবে, 15,000 টাকা। তাহলে দেখো এটা যদি আমি যোগ করে দিই নিট মুনাফার সাথে, তাহলে 45,000 যোগ 15,000 তাহলে কত হলো, 60,000 টাকা। এটি হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। তাহলে কি, পরিচালন কার্য থেকে নিট নগদ প্রবাহ। ব্যাস, আমাদের অঙ্কটা কিন্তু এখানেই শেষ হয়ে গিয়েছে। দেখো তাহলে আমরা পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ধারণ করার সময় প্রথমে মুনাফা লিখে নিলাম, তারপরে আমরা এখান থেকে কি এর সাথে অবচয় যোগ করব, চলতি সম্পদের বৃদ্ধি পেলে মাইনাস হবে, চলতি সম্পদের হ্রাস হলে সেটা যোগ হবে, চলতি দায়ের বৃদ্ধি হলে যোগ হবে, চলতি দায়ের হ্রাস হলে মাইনাস হয়ে যাবে। এটা প্লাস মাইনাস করে দিলাম, তাহলে আমরা এটা আবার যদি মুনাফার সাথে যোগ করে দিই তাহলে আমার পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ আমরা এখানে পেলাম কত, 60,000 টাকা। তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এরপরে দেখো শিক্ষার্থী, যে আমরা খ নাম্বারে কি বলেছে, যে একটি নগদ প্রবাহ বিবরণী তৈরি করো এবং সেখানে 2015 সালের সমাপনী নগদ নির্ণয় করো। তাহলে দেখো আমাদের ছকটা এরকমই থাকবে। আচ্ছা, একটু মিশিয়ে দিই, আমরা বড় ছকের আমাদের প্রয়োজন। তাহলে দেখো এখানে যে আমরা একটা নগদ প্রবাহ বিবরণী তৈরি করব, তাহলে আমাদের প্রতিষ্ঠানের নাম কি, পুষ্প চাকমা লিমিটেড। পুষ্প চাকমা লিমিটেড এর নগদ প্রবাহ বিবরণী, এটা কত তারিখে হয় মনে রাখবে যে নগদ প্রবাহ বিবরণী কিন্তু একটা নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ের জন্য হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিব শেষে, বছর শেষে, তাহলে কি অ্যাজ অন 31শে ডিসেম্বর 2015। এটা লিখার পরে আমরা কিন্তু এরকম একটা ঘর টেনে নেব। হ্যাঁ, ঘর টেনে নিয়ে দেখো আমরা দুটো ঘর, একটা বিবরণ, একটা টাকা আর একটা টাকা। ওকে,
তাহলে আমরা জানি যে নগদ প্রবাহের মধ্যে আমরা তিন ধরনের কার্যাবলী পেয়ে থাকি, একটা পরিচালন সংক্রান্ত, একটা বিনিয়োগ এবং একটা অর্থায়ন। তো পরিচালন কার্যক্রম থেকে নগদ কত টাকা আছে এটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি। ওকে, সো এখানে শুরুতে আমরা কি লিখবো, পরিচালন কার্যক্রম থেকে, পরিচালন কার্য থেকে নিট নগদ প্রবাহ, এটা খেয়াল করো এখানে লিখে দিলাম ক হতে, মানে ক নাম্বারে কিন্তু আমরা নগদ প্রবাহ পরিচালন কার্যক্রম থেকে আমরা নির্ধারণ করে ফেলেছি এবং সেখানে দেখেছিলাম যে পরিচালন কার্য থেকে আমাদের নিট নগদ প্রবাহ ছিল কত টাকা, 60,000 টাকা। এটা আমরা এখানে লিখে নিলাম। ওকে, এরপরে আমাদের কি লাগবে, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। তাহলে দেখো যে লেখো এখানে বিনিয়োগ কার্য থেকে নগদ প্রবাহ। তাহলে কি কি নগদ প্রবাহ আছে খেয়াল করে দেখো, একটাই আছে, সেটা হচ্ছে যন্ত্রপাতি ক্রয়। দিয়ে দাও যন্ত্রপাতি ক্রয়। এখন শিক্ষার্থী খেয়াল করে দাও যে যন্ত্রপাতি ক্রয় করলে আমাদের নগদ টাকা আসে নাকি চলে যায়, এটা আগমন ঘটে নাকি বহির্গমন ঘটে, অবশ্যই এটা বহিঃপ্রবাহের সৃষ্টি হয়। তাহলে কত টাকা আছে, 1,50,000। এই 1,50,000 কিন্তু এটা কি আমাদের মাইনাস ফিগার, কেননা আমার কাছ থেকে নগদ টাকা চলে গিয়েছে। ওকে, এরপরে দেখো খেয়াল করো, তাহলে এটা যদি আমি এখানে টান দিই তাহলে এখানেও 1,50,000 কি হয়, মাইনাস ফিগার থেকে যায়। যদি এখানে আর অন্য কিছু ক্রয় বিক্রয় এগুলো থাকলো তাহলে কিন্তু আমরা এখানে প্লাস মাইনাস করে একবারে ফাইনাল ফিগারটা আমরা ডান পাশের কলামে লিখে দিতাম। কিন্তু যেহেতু আমাদের এখানে একটি আমাদের আইটেম, তাই কিন্তু আমরা আর এখানে জাস্ট এখানে টান দিয়ে আমরা এখানে সরাসরি লিখবো। তোমরা যদি মনে করো যে স্যার এই ঘরে লিখবো না, সরাসরি এই ঘরে লিখবো, তাও কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু এই টাকা সোজা এখানে লিখতে হবে যে এই বিনিয়োগ কার্য থেকে নিট নগদ প্রবাহ। তাহলে এটা ছিল দেখো শুধু নগদ প্রবাহ, কিন্তু এটা হবে কি নিট, নিট নগদ প্রবাহ মানে সবগুলো প্লাস মাইনাস করে আমার কত হয়েছে, 1,50,000 আমি একবারে ডান সাইডে দেখিয়ে দিয়েছি। এরপরে দেখো আমাদের আরেকটা আছে কি, অর্থায়ন কাজ থেকে, অর্থায়ন কাজ থেকে নগদ প্রবাহ। তাহলে অর্থায়ন কাজ থেকে কি কি নগদ প্রবাহ আছে দেখো, আমরা একটু খেয়াল করে দেখি। প্রথমে আছে দেখো সাধারণ শেয়ার ইস্যু, ইস্যু মানে কি বিক্রয় করা, তাহলে শেয়ার বিক্রি করলে আমাদের প্রতিষ্ঠানে টাকা আসে। ওকে, সো এটা নগদ আন্তঃপ্রবাহ। তাহলে লেখো শেয়ার ইস্যু, শেয়ার ইস্যু, শেয়ার ইস্যু কত টাকা আছে আমাদের এখানে, 1,70,000। এটা নগদ আন্তঃপ্রবাহের সৃষ্টি হলো। এখন দেখো লভ্যাংশ প্রদান আছে, এটা কি আমার নগদ টাকা চলে যায়, তাহলে এখান থেকে আমরা কি করে দিব, লভ্যাংশ প্রদান, এটা সবসময় কি হয়, মাইনাস হয়। লভ্যাংশ প্রদান কত টাকা আমি লভ্যাংশ প্রদান করেছি, 30,000 টাকা। 30,000 এখান থেকে যদি আমি মাইনাস করে দেই তাহলে খেয়াল করে দেখো এখানে আমার অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ হবে কত, এই যে দেখো 1,70,000 থেকে 30,000 মাইনাস করে দিলে 1,40,000 টাকা, এটা কিন্তু প্লাস হবে। এখন আসো আমরা এই সোজা আমি লিখবো কি, যে অর্থায়ন কার্য থেকে নিট নগদ প্রবাহ। ওকে, এ কত, 1,40,000 টাকা। এখন এটা যদি আমি এখন প্লাস মাইনাস করে দিই, দেখো এটা পরিচালন, এটা কি আমাদের বিনিয়োগ, আর এটা কি আমাদের অর্থায়ন। তাহলে দেখো 60,000 এর সাথে 1,40,000 যোগ করো, তাহলে কত হয়, 2 লক্ষ টাকা প্লাস, আর সেখান থেকে 1,50,000 মাইনাস করে দাও, তাহলে কত হবে আমাদের 50,000 টাকা। সো আমাদের এই বছরে নিট নগদ বৃদ্ধি পেয়েছে, দেখো নিট নগদ বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদ, নিট নগদ বৃদ্ধি পেয়েছে কত টাকা আমাদের এখানে, 50,000 টাকা। ঠিক আছে, সারা বছরে আমি বিভিন্ন কাজে পরিচালন বিনিয়োগ অর্থায়ন করে আমার নগদ টাকা আসলে অ্যাকচুয়ালি বেড়েছে সারা বছরে কত, 50,000 টাকা। তাহলে এর সাথে যদি আমি প্রারম্ভিক উদ্বৃত্তটা যোগ করে দিই, দেখো প্রারম্ভিক উদ্বৃত্ত, প্রারম্ভিক উদ্বৃত্ত আমাদের প্রারম্ভিক উদ্বৃত্ত কত দেওয়া আছে দেখো অঙ্কে, 2015 সালের 1 জানুয়ারি তারিখে নগদ জমা ছিল 15,000 টাকা। সো এর সাথে আমরা কি করে দিব, দেখো যে এর সাথে আমরা 15,000 টাকা আমরা যোগ করে দেব। ওকে, তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে দেখতে পাবে যে আমাদের বছরের শেষে সমাপনী নগদ কত হবে, সমাপনী নগদ হবে, সমাপনী নগদ হবে কত, 50 আর 15 কত হয়, 65,000 টাকা। এই আমাদের অঙ্ক কিন্তু এখানেই সমাধান হয়ে গেছে। আমরা একটু নিচে ধরি, ক্যামেরাটা একটু নিচে ধরি, তাহলে দেখো এটা কিন্তু আমরা একটা পূর্ণাঙ্গ নগদ প্রবাহ বিবরণী তৈরি করে ফেললাম, যেখানে পরিচালন কার্য থেকে নিট নগদ প্রবাহ আমরা আগে যেহেতু ক নাম্বারে ক্যালকুলেট করেছি, তাই এখানে আমি আলাদা করে ক্যালকুলেট করিনি, সরাসরি তার অ্যাকাউন্ট
তার অ্যামাউন্টটা এখানে লিখে দিয়েছি 60,000। তারপরে বিনিয়োগ কার্য থেকে আমি যন্ত্রপাতি ক্রয় করেছি, এটা একটা নগদ বহিঃপ্রবাহ, তাই এটা মাইনাস ফিগার, তাই এটা আমি এখানে ফাইনাল কলামে মাইনাস দিয়েছি। তারপরে দেখো যে অর্থায়ন কাজ থেকে নগদ প্রবাহ ছিল দুইটা, একটি হচ্ছে শেয়ার ইস্যু করা করলে টাকা আসে 1,70,000, এই জন্য প্লাস, আর লভ্যাংশ প্রদান করলে টাকা চলে যায় প্রতিষ্ঠান থেকে, এই জন্য এটা মাইনাস। তাহলে 1,70,000 থেকে 30,000 মাইনাস করে দিলে প্লাস থেকে 1,40,000। এখন আমি এই তিনটা কার্যক্রমের আমি এখন কি করব, তুলনা করব, সমন্বয় করব। দেখো 60,000 প্লাস 1,40,000 প্লাস, তাহলে কত হলো 2 লাখ। 2 লাখ থেকে 1,50,000 মাইনাস করে দিলে কত হবে আমার, শুধু 50,000 টাকা সারা বছরের। এই যে দেখো নিট নগদ বৃদ্ধি পেয়েছে। যদি এটা মাইনাস ফিগার আসে তাহলে নিট নগদ হ্রাস হবে। ঠিক আছে, তাহলে এর সাথে আমরা কি করব, এর সাথে আমি প্রারম্ভিক উদ্বৃত্তটা যদি যোগ করে দেই তাহলে আমরা বছর শেষের সমাপনী নগদ উদ্বৃত্ত পেয়ে যাই কত, 65,000 টাকা। নিশ্চয়ই তোমরা নগদ প্রবাহ বিবরণীটা বুঝতে পেরেছো। এইভাবে আমাদের যতগুলো অঙ্ক আসবে আমরা কিন্তু সবগুলো এইভাবে সমাধান, এই নগদ প্রবাহ বিবরণী তৈরি করব কিন্তু এই ফরম্যাট অনুযায়ী। তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটা তোমাদের আজকের বাড়ির কাজ। দেখো যে রুবেল লিমিটেড, একই অঙ্ক, এটা কিন্তু 2019 সালে এসেছে ঢাকা বোর্ডে। মনে রাখবে যে হচ্ছে রুবেল লিমিটেড 2018 সালের 31 ডিসেম্বর তারিখের শেষে তুলনামূলক এখানে আর্থিক তথ্য দেওয়া আছে, কি দেওয়া আছে, নিট মুনাফা দেওয়া আছে, দেনাদারের হ্রাস দেওয়া আছে, অবচয় দেওয়া আছে, মজুদ পণ্য দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে আমাদের মজুদ পণ্যের বৃদ্ধি, যন্ত্রপাতি ক্রয়, পাওনাদার বৃদ্ধি, শেয়ার বিক্রি, লভ্যাংশ প্রদান, বন্ডকে শেয়ারে রূপান্তর। এটা কিন্তু এখানে আসবে না, কেননা এটা আমাদের একটা অনগদ ট্রানজেকশন, এটা এখানে আসবে না। ঠিক আছে, এরপরে দেখো আমাদের ক নাম্বারে বলেছে যে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ, আর ফাইনালি তোমাকে একটা নগদ প্রবাহ হচ্ছে বিবরণী তৈরি করতে হবে। একই অঙ্ক, তোমরা যদি আগের অঙ্কের কনসেপ্টটা বুঝতে পারো তাহলে এই অঙ্কটা ইজিলি তোমরা সমাধান করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমি এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে এই নগদ প্রবাহ বিবরণী কিভাবে তৈরি করতে হয়, কিভাবে পরিচালন নগদ প্রবাহ তৈরি করতে হয়, এবং কিভাবে আমরা নিট মুনাফা এবং নগদ প্রবাহ নির্ধারণ করতে পারি, নিট মুনাফা এবং নগদ প্রবাহের ক্ষেত্রে অবচয়ের প্রভাবটা কি, এটা কিন্তু আমি আজকে আলোচনা করবার চেষ্টা করেছি। পরে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। এবং দেখো যে আমাদের আজকে শিখন ফলের আরেকটা জিনিস ছিল, সেটি হচ্ছে ফ্রি নগদ প্রবাহ। আমরা একটু স্লাইডে চলে যাই। দেখো তো এই ফ্রি নগদ প্রবাহটা কি, খেয়াল করে দেখো। টার্মটা শুনতে একটু কেমন লাগছে, কিন্তু তোমাদেরকে এটা বুঝতে হবে যে ফ্রি নগদ হচ্ছে একটি প্রতিষ্ঠানের পরিচালন কার্য থেকে স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ এবং চলতি সম্পত্তিতে বিনিয়োগ করার পর যে পরিমাণ টাকা একটা প্রতিষ্ঠানের কাছে থাকে সেটাকে আমরা বলে থাকি কি, ফ্রি নগদ প্রবাহ। আমি আবারও বলছি, একটি প্রতিষ্ঠানের পরিচালন নগদ প্রবাহ থেকে সেই প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ এবং চলতি সম্পত্তিতে বিনিয়োগ বাদ দেওয়ার পরে যে অংশটা প্রতিষ্ঠানের শেয়ার মালিকদের জন্য এবং ঋণদাতা বা বিনিয়োগকারীদের জন্য থাকে সেই অংশটিকে আমরা বলে থাকি কি, ফ্রি নগদ প্রবাহ। এখানে দেখো সুন্দর করে লেখা আছে, একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক চাহিদা বা তার দৈনন্দিন চাহিদা এবং সাথে স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের পর বিনিয়োগকারীদের জন্য যে নগদ টাকা অবশিষ্ট থাকে সেটাকে আমরা ফ্রি নগদ তহবিল বা ফ্রি নগদ প্রবাহ বলে থাকি। আর আমি আরেকভাবে যদি বলি তাহলে ফার্মের সমস্ত প্রকার পরিচালন এবং বিনিয়োগ চাহিদা পূরণের পর পাওনাদার এবং শেয়ার হোল্ডারদের জন্য যে অবশিষ্ট নগদ টাকা থাকে সেটাকে আমরা ফ্রি নগদ বলি। অর্থাৎ মনে রাখবে যে পরিচালন নগদ থেকে স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ এবং চলতি সম্পত্তিতে বিনিয়োগ মাইনাস করে দিলে আমার কি হয়ে যায়, ফ্রি নগদ প্রবাহ হয়ে যায়। দেখো আমরা এখানে ফ্রি নগদ প্রবাহের একটা সূত্র লিখেছি। ফ্রি নগদ প্রবাহ আমরা কিভাবে নির্ধারণ করতে পারি, পরিচালন নগদ প্রবাহ থেকে আমরা নিট স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ মাইনাস করে দেব, আর নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগটা কি করে দিব, মাইনাস করে দেব। এখন এই পরিচালন নগদ প্রবাহ আমরা কিভাবে নির্ধারণ করব, স্থায়ী সম্পত্তিতে নিট স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ আমরা কিভাবে নির্ধারণ করব, আর নিট চলতি সম্পত্তিতে আমরা বিনিয়োগ কিভাবে নির্ধারণ করব। একটু দেখো যে পরিচালন নগদ প্রবাহটা হবে সুদ এবং কর পূর্ব মুনাফা ইনটু, ওটা কিন্তু ইনটু 1 মাইনাস কর হার বা করের রেট, ওকে, যোগ করতে হবে এর সাথে কি, আমাদের অবচয়। মূলত মনে রাখবে যে এই 1 মাইনাস কর হার মানে কর পরবর্তী নিট মুনাফা। ঠিক আছে, দেখো সুদ ও কর পূর্ব মুনাফা ইনটু 1 মাইনাস কর হার মানেই এটা কর পরবর্তী মুনাফা। সো সেই কর পরবর্তী মুনাফার সাথে অবচয়টা যোগ করে দিলে পরিচালন নগদ প্রবাহ হবে। আর নিট স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ আমরা পাবো কি করে, দেখবো স্থায়ী সম্পত্তির পরিবর্তন। পরিবর্তন মানে আগের ইয়ারে কত টাকার আমার স্থায়ী সম্পত্তি ছিল, এই বছরে আমার কত টাকার স্থায়ী সম্পত্তি আছে, এই দুটার মধ্যে যা পরিবর্তন হবে সেই পরিবর্তনের সাথে অবচয়টা আবার এখানে যোগ করে দেব। তাহলে হবে কি আমাদের নিট স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ। আর নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ হবে কিভাবে, যে
চলতি সম্পত্তির পরিবর্তন অর্থাৎ আগের বছরের চলতি সম্পত্তির থেকে বর্তমান বছরের চলতি সম্পত্তির হ্রাস বৃদ্ধি পরিবর্তন মাইনাস চলতি দায়ের পরিবর্তন। সো চলতি সম্পত্তির পরিবর্তন প্রথমে তোমাকে নির্ণয় করতে হবে, পরে চলতি দায়ের পরিবর্তন নির্ণয় করে এই দুটো পরিবর্তন আবার কি করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। করলে তোমরা পেয়ে যাবে কি নেট চলতি সম্পত্তিতে বিনিয়োগ। দেখো আমরা এখানে একটি অঙ্ক দিয়েছি, তোমরা অঙ্কটা অনেক বড় হলেও আমাদের কিন্তু অনেক সহজভাবে আমরা এটা সমাধান করব। দেখো ফারিয়া লিমিটেডের সুদ ও কর পূর্ব মুনাফা 4 লক্ষ টাকা, অবচয় 40,000 টাকা এবং করের হার 40%। 2014 এবং 15 সালের তুলনামূলক আর্থিক চিত্র এখানে প্রকাশ করা হয়েছে। স্থায়ী সম্পদ 2015 সালে ছিল 9 লক্ষ টাকা, 2014 সালে ছিল 7,45,000 টাকা। তাহলে বোঝাই যাচ্ছে এই দুটার মধ্যে পরিবর্তন কত। অঙ্কে কিন্তু এই পরিবর্তনটা চিহ্নিত করে নাও দেওয়া থাকতে পারে, আমি এখানে জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে দিয়েছি। কিন্তু অঙ্কে শুধুমাত্র 2টি বছরের সম্পদ এবং দায় দেওয়া থাকতে পারে, সেখান থেকে তোমরা অবশ্যই এখানে দেখো যেমন 2015 সালে 9 লক্ষ, 2014 সালে ছিল 7,45,000। তাহলে নিশ্চয়ই 2015 সালে সম্পদ কি হয়েছে, স্থায়ী সম্পদ বেড়েছে। সো কত টাকা বেড়েছে, 1,55,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এরপরে দেখো চলতি সম্পদ 2015 সালে আছে 4 লক্ষ আর 2014 সালে এটা ছিল 3,20,000। তাহলে নিশ্চয়ই চলতি সম্পদ বেড়েছে কত, 80,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা স্থায়ী সম্পদের বৃদ্ধি পেলাম, চলতি সম্পদের বৃদ্ধি পেলাম। এখন দেখো প্রদেয় খরচ বা প্রদেয় হিসাব এবং বকেয়া খরচ এই দুটো মিলে কিন্তু আমাদের চলতি দায় হয়। তো দুটোর ইনফরমেশন এখানে দেওয়া আছে। তাহলে আমাদের প্রদেয় হিসাব আগের বছরে ছিল 1,30,000 আর বর্তমান বছর 2015 সালে আছে 1,60,000। সো প্রদেয় হিসাবটা আমাদের এখানে 30,000 টাকা বৃদ্ধি পেয়েছে। পক্ষান্তরে বকেয়া খরচ দেখো আগে ছিল আমাদের 55,000, এ বছরে হয়েছে 2015 সালে হয়েছে 35,000। সো এখানে আমাদের বকেয়া খরচ 20,000 টাকা হ্রাস পেয়েছে। এই হ্রাস বৃদ্ধি নিয়ে আমরা এখন একটা মুক্ত নগদ প্রবাহ তৈরি করব। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে মুক্ত নগদ প্রবাহের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল, যে মুক্ত নগদ প্রবাহ সমান সমান পরিচালন নিট প্রবাহ বা পরিচালন নগদ প্রবাহ। এখান থেকে আমরা কি করতাম, আমরা আমাদের নেট স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ আর নেট চলতি সম্পত্তিতে বিনিয়োগ এটা কিন্তু আমাদের মাইনাস করে দিতে হবে। সো সূত্রটা আমরা আগে লিখব যে ফ্রি নগদ প্রবাহ সমান ফ্রি নগদ প্রবাহ সমান কি আছে আমাদের সূত্র কি, পরিচালন নগদ প্রবাহ, পরিচালন নগদ প্রবাহ মাইনাস নিট স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ, সম্পত্তিতে বিনিয়োগ মাইনাস নিট চলতি সম্পত্তিতে বিনিয়োগ। সো এখন যদি তোমরা এখন সবগুলো এখানে আলাদা আলাদা ভাবে বের করে নিবা, যেমন আমি এখানে দেখো, এখানে আমি বের করে নিব পরিচালন নগদ প্রবাহ, পরিচালন নগদ প্রবাহ। আমাদের এখানে দেখো নিট মুনাফা কত দেওয়া ছিল আমাদের অঙ্কে, আমরা যদি একটু দেখি তাহলে দেখবো যে নিট মুনাফা দেওয়া আছে সুদ ও কর পূর্ব 4 লক্ষ। তাহলে আমাদের সূত্র ছিল সুদ ও কর পূর্ব মুনাফা ইনটু 1 মাইনাস কর হার। ঠিক আছে, আমি বাংলাতেই লিখি তাহলে বিষয়টা এখানে 1 মাইনাস কর হার। তাহলে 1 মাইনাস কর হার দেখো এখানে দেওয়া আছে 40%। তাহলে 40% মানে কিন্তু 0.40, এই যে 40% মানে 40 ভাগ 100। এটা যদি করো তাহলে তুমি পেয়ে যাবে 0.40। ওকে, তাহলে 1 থেকে 0.40 আমি মাইনাস করব আর এর সাথে যোগ করে দিব কি, অবচয়। অবচয় আমাদের এখানে অঙ্কে কত দেওয়া আছে, 40,000 টাকা। তাহলে এখন খেয়াল করে দেখো যে এই যে এখানে দেখো 4 লক্ষ ইনটু এটা 0.60 হয়, কেননা 1 টাকা থেকে 0.40 পয়সা মাইনাস করে দিলে 0.60 হয়। ঠিক আছে, আর এর সাথে যোগ করব কত, 40,000। তাহলে আমার যেটা হবে সেটা হচ্ছে যে এটা হবে 2,40,000 যোগ এই 40,000, তাহলে কত হলো, 2,80,000 টাকা। এখানে আমরা 2,80,000 লিখে নিলাম মাইনাস। এখন দেখো পরিচালন নগদ প্রবাহ আমি নির্ধারণ করলাম, কত হলো আমাদের এখানে 40,000 যদি যোগ করে দাও তাহলে হবে 2,80,000। একইভাবে আমরা নেট স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগটা বের করে নিই। দেখো নেট স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ, তাহলে নেট স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করার আমাদের একটা সূত্র ছিল অঙ্কে। ঠিক আছে, তো ওই সূত্রটা হচ্ছে যে আমরা কি করি, যে পরিবর্তনটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, অর্থাৎ স্থায়ী সম্পত্তির পরিবর্তন। তাহলে বলো তো স্থায়ী সম্পত্তির পরিবর্তন আমাদের কত টাকা হয়েছে, এখানে দেওয়া ছিল অঙ্কে আমাদের কত, 1,55,000 টাকা। সো এই 1,55,000 টাকা স্থায়ী সম্পত্তির
পরিবর্তন। যদি এটা দেওয়া না থাকতো তাহলে কিন্তু আমরা নির্ণয় করে নিতাম দুটি বছরের মধ্যে তুলনা করে। তাহলে এর সাথে যোগ করব কি আমরা, অবচয় 40,000। তাহলে যোগ করে দিলে আমার স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ হবে, নেট বিনিয়োগ হবে কত আমাদের, 1,95,000। তাহলে দেখো এখানে হবে কত, 1,95,000। আর একটা জিনিস আছে, সেটি হচ্ছে নেট চলতি সম্পত্তিতে বিনিয়োগ। তাহলে দেখো নেট চলতি সম্পত্তিতে বিনিয়োগ, এটা নির্ধারণের করার সূত্রটা হচ্ছে যে আমাদের সম্পত্তি বা চলতি সম্পত্তি এবং চলতি দায়ের মধ্যে পার্থক্য করতে হবে। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করে দেখো যে আমাদের চলতি সম্পত্তিতে আমাদের এখানে দেখো কি আছে, বৃদ্ধি আছে কত, 80,000। তাহলে চলতি সম্পত্তি হচ্ছে 80,000 মাইনাস চলতি দায়। এখন চলতি দায়ে যদি যাই আমরা তাহলে কি পাই, দেখো চলতি দায়ের একটা বৃদ্ধি আছে 30,000, তাহলে হবে কি প্লাস 30,000, আর আরেকটা মাইনাস বা হ্রাস আছে কত, 20,000। তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে প্লাস 30,000 থেকে মাইনাস 20,000 করে দিলে এখানে কত হবে, 10,000। তাহলে 80,000 মাইনাস 10,000 এটা যদি করো তাহলে আমাদের এই নেট চলতি সম্পত্তিতে বিনিয়োগ হবে কত, 70,000। ওকে, 70,000 টাকা। এখন আমরা এখানে মাইনাস 70,000। তাহলে এখন ক্যালকুলেশন করো, 2,80,000 থেকে 1,95,000 এবং 70,000 এই দুটো যদি মাইনাস করে দাও তাহলে এরকম হয়, দেখো যে 2,80,000 থেকে এটা হয় 2,65,000, মাইনাস করে দিলে আমরা 15,000 টাকা আমাদের ফ্রি নগদ প্রবাহ। সো আমাদের ফ্রি নগদ প্রবাহ কত, 15,000 টাকা। শিক্ষার্থী এখানে দেখো তোমরা সম্ভবত এই নেট চলতি সম্পত্তিতে বিনিয়োগটা একটু বুঝতে পারোনি। তো নেট চলতি সম্পত্তিতে বিনিয়োগের সূত্র হচ্ছে, দেখো যে এখানে চলতি সম্পত্তির হ্রাস বৃদ্ধি মাইনাস চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। তাহলে চলতি সম্পত্তির হ্রাস বা বৃদ্ধি এখানে দেওয়া আছে 80,000, এই যে প্লাস 80,000 করলাম, এখান থেকে মাইনাস করব কি, চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। এখন চলতি দায় আমাদের এখানে দুইটা আছে, কি কি আছে, একটা আছে মনে করো যে প্রদেয় হিসাব, আর একটা আছে বকেয়া খরচ। সো প্রদেয় হিসাব 30,000 টাকা বাড়ছে, কিন্তু আমাদের বকেয়া খরচ 20,000 টাকা কমছে। তাহলে এই দুটো যদি আমি সমন্বয় করে নিই তাহলে 30,000 মাইনাস 20,000, তাহলে অ্যাকচুয়ালি আমাদের চলতি দায় বেড়েছে কত, আমাদের 10,000 টাকা। সো এই 10,000 টাকা যদি আমি 80,000 থেকে মাইনাস করে দিই, এটা হচ্ছে চলতি সম্পত্তির বৃদ্ধি মাইনাস এটা হচ্ছে চলতি দায়ের বৃদ্ধি, কত টাকা হলো, 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এটা যদি মাইনাস করে দিই তাহলে নেট চলতি সম্পত্তিতে বিনিয়োগ হবে কত, 70,000 টাকা। এখন আমরা এই সূত্রে চলে যাব। দেখো পরিচালন নগদ প্রবাহ পেলাম কত, এখানে ক্যালকুলেশন করে 2,80,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 2,80,000 টাকা। এখন এই 2,80,000 আমি এখানে লিখে নিলাম, মাইনাস নেট স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ আমরা এখানে পাইছি কত, 1,95,000 টাকা, এটা আমরা এখানে মাইনাস করে দিলাম, মাইনাস নেট চলতি সম্পত্তিতে বিনিয়োগ আমি এখানে ক্যালকুলেশন করে পাইছি কত, 70,000 টাকা, এখানে 70,000 মাইনাস করে দিলাম। তাহলে এখন 2,80,000 থেকে যদি এই দুটা টার্ম মাইনাস করে দাও তাহলে আমাদের অ্যাকচুয়ালি ফ্রি নগদ প্রবাহ হবে, অর্থাৎ প্রতিষ্ঠানের পরিচালন কার্যাবলী থেকে নগদ প্রবাহ থেকে বা পরিচালন নগদ প্রবাহ থেকে স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ এবং চলতি সম্পত্তিতে বিনিয়োগ করার পর প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের, ঋণদাতাদের এবং শেয়ার হোল্ডারদের জন্য এখন টাকা আছে কত, মাত্র 15,000 টাকা। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের ফ্রি নগদ প্রবাহ বা মুক্ত নগদ প্রবাহ। তাহলে আমি আবারও যদি একটু বলি যে ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে যে প্রতিষ্ঠানের পরিচালন নগদ থেকে আমি কতটুকু টাকা আমি হচ্ছে স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করেছি আর কতটুকু চলতি সম্পত্তিতে বিনিয়োগ করেছি, এটা বিনিয়োগ করার মাইনাস করার পর যা টাকা আমার হাতে থাকবে সেটিকে আমরা বলে থাকি কি, ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ। তোমরা নিশ্চয়ই আজকে ক্লাসটি বুঝতে পেরেছো। আমি প্রথম থেকে চেষ্টা করেছি যে কিভাবে নেট মুনাফা নির্ণয় করতে হয়, কিভাবে নগদ প্রবাহ নির্ণয় করতে হয়, কিভাবে অবচয় কিভাবে আমাদের নেট মুনাফা এবং নগদ প্রবাহের উপর প্রভাব বিস্তার করে থাকে। তারপরে আমরা দেখেছি যে পরিচালন নগদ প্রবাহ নির্ণয় করেছি, নগদ প্রবাহ বিবরণী করেছি, এটা নিয়ে প্রিভিয়াস ইয়ারের অঙ্ক করেছি আমরা। এরপরে আমরা দেখলাম মুক্ত নগদ প্রবাহ কাকে বলে, এই মুক্ত নগদ প্রবাহ কিভাবে নির্ণয় করতে হয়, আমরা একটি অঙ্ক সমাধান করেছি। আর তোমাদেরকে বাড়ির কাজ দেওয়া হয়েছে, সেই কাজগুলো তোমরা ক্লাস যদি বুঝে থাকো অবশ্যই বাড়ির কাজ ইজিলি কারো হেল্প ছাড়াই তোমরা করতে পারবে। আর যে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই নক করবে, আমি অবশ্যই সমাধান করবার চেষ্টা করব। এরপরে দেখো আগামী ক্লাসে আমরা, প্রিয় শিক্ষার্থী, আমরা যাই আগামী ক্লাসে আমরা সমচ্ছেদ বিশ্লেষণ। মনে রাখবে যে আমাদের এই চ্যাপ্টারের দুটি অংশ, একটি নগদ প্রবাহ বিশ্লেষণ এবং আরেকটি হচ্ছে সমচ্ছেদ বিশ্লেষণ। নগদ প্রবাহ বিশ্লেষণের আরো অনেক অঙ্ক ছিল, তোমরা একটু প্র্যাকটিস করবে, বই দেখবে, তাহলে পেরে যাবে। এরপরের ক্লাস থেকে আমরা সমচ্ছেদ বিশ্লেষণের অঙ্ক শুরু করব, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিসের অঙ্ক আমরা শুরু করব। সেই ক্লাসে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো,
তোমরা প্রতিনিয়ত স্বাস্থ্যবিধি মেনে চলো। করোনা অনেক বাড়ছে, আমরা উত্তর অঞ্চলের মানুষ, আমাদেরকে অনেক ঠান্ডা এখানে জেঁকে বসেছে। সো তোমরা সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলো, সাবান দিয়ে হাত ধুই, মাস্ক পরি, করোনা প্রতিরোধ করি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ক্লাসে সঙ্গ দেওয়ার জন্য। আগামী ক্লাসের প্রত্যাশা রেখে আজকের ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।